বিসমিল্লাহির রহমানির রাহিম। যে কারণে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না নিলে বিএনপি আগামী ১ বছরও ক্ষমতা থাকতে পারবে না। আমি এই অনলাইনে অফলাইনে বলে গেলাম, আপনারা হয়তো আমার এই কথাগুলা সাক্ষী হিসাবে থাকবে। আপনারা আমার যারা বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগ হোক, বিএনপির ভাইরা হোক, দয়া করে অনুগ্রহপূর্বক আমার কথাগুলো একটু শুনতে চেষ্টা করবেন। এখনও কিন্তু ইউনূস বাংলাদেশে আছে। ডিপ স্টেট, এটা আপনারা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। ডিপ স্টেটের কারণে, আমেরিকার ডিপ স্টেটের কারণে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। সেই ডিপ স্টেটের কাজটা কিন্তু বাংলাদেশের মধ্যে করেছিল ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান। এই আমেরিকার প্রেসক্রিপশনে খলিলুর রহমানকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। আপনারা দেখেছেন ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশে আছে। তারেক রহমানের সাথে কথা ছিল তাকে বিএনপি ক্ষমতা আসলে তাকে প্রেসিডেন্ট করার জন্য, কিন্তু বিএনপি তা করে নাই। করলে আরও আত্মঘাতী হতো। কিন্তু আমেরিকার প্রেসক্রিপশনে খলিল যখন আছে, তখন এখন আবার ডিপ স্টেট যা বোঝা যাচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে এসেছে ভারতের প্রেসক্রিপশনে, তারা ক্ষমতা আসবে, এটাও ভারত ভালো করে জানে। ভারতের সাথে দেখছেন আপনারা ভালো সম্পর্ক। কিন্তু এখন ডক্টর ইউনূস এবং এই ১১ দল জামাত সহ এনসিপি সহ যারা আছে, তারা কিন্তু আবার কারুকার্য শুরু করেছে। তারা কিন্তু এখন আবার আমেরিকার সাথে যোগাযোগ করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র করার জন্য চেষ্টা করছে। এখন তারা সেই পথে তারা হাঁটছে। বিএনপিকে তাদের ১১ দল, যারা স্বাধীনতা বিরোধী শক্তি ১১ দল, তারা এখন মনে করছে যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাজনীতি থেকে, তারা এখন বাংলাদেশে নাই। আর যদি এই দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, অর্থনৈতিক সংকট, এই অবস্থার মধ্যে যদি টালমাটার অবস্থার মধ্যে যদি বিএনপিকে আন্দোলন করে নামানো যায়, তাহলে বিএনপিকেও রাজনীতি নিষেধাজ্ঞা দিয়ে একমাত্র তারাই আমেরিকার পুতুল একটি সরকার হয়ে থাকবে। সেই পথে হাঁটছে। আপনারা দেখেছেন আগামী দিন বিকাল ৫টায় ১১ দল এনসিপি জামাত সহ ১১ দল বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে। এই স্টার্ট হয়ে গেল। আর জুলাই সনদ যদি এটা বিএনপি বাস্তবায়ন করে, তাহলে বিএনপি ১ বছর কোনোভাবেই ১ বছরের বেশি থাকতে পারবে না। তারা এতই বিরোধী দল, এত চাপের আগে বিরোধী দল ছাড়া, কথা ছাড়া দেশ পরিচালনা করতে পারবে না। ইউক্রেন, আপনারা দেখছেন দেশের এমন একটি অবস্থা, মানুষ, আমার মনে হয় আর ২ মাস পরে যে মানুষ না খেয়ে মরার অবস্থা হবে। আমি এর মধ্যে সংক্ষেপে একটু বলতে চাই। আপনারা দেখেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে এবং করোনায় সারা বিশ্ব টালমাটাল হয়ে গেছে। মানুষ লাখো লাখো কোটি কোটি মানুষ না খেয়ে মরার অবস্থা হয়ে গেছিল। এমন অবস্থা সারা বিশ্বে জরিপে তাই বলা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আল্লাহর রহমতে তিনি এত সুন্দরভাবে করোনা টিকা আনে এবং দেশটিকে এত সুন্দরভাবে দেশটি পরিচালনা, একটা মানুষ না খেয়ে মরে নাই। এর মধ্যে উন্নয়ন কাজগুলো চলেছিল। আর আরেকটি কথা, অনেক কুলাঙ্গাররা বলে হাজার হাজার, এত হাজার মিলিয়ন ডলার, এত হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, নিয়ে গেছে। এই কুলাঙ্গারদেরকে আমি বলছি, এত বাংলাদেশে উন্নয়ন করার পর শেখ হাসিনা শুধু ২ লক্ষ কোটি টাকা বাংলাদেশের ঋণ ছিল। আর আপনারা দেখেছেন কী পরিমাণ সারা বাংলাদেশে ইউরোপের মতো উন্নয়ন করেছিল। শুধু ২ লক্ষ কোটি টাকা ঋণ ছিল। আর ইউনূস সরকার এই ১৫ মাসে, ১৮ মাসে সে কোনো উন্নয়ন কাজ সারা বাংলাদেশে, কারণ এমনকি হামের টিকাটা পর্যন্ত আনে নাই, সে ২৩ লক্ষ কোটি টাকা ঋণ করে গেছে। এবার আপনারা চিন্তা করেন যে শেখ হাসিনা আসলে কি টাকা পাচার হয়েছে? টাকার পাচার হলে তো উন্নয়ন হল কীভাবে? দেশ তো দেনা নাই, শুধু ২ লক্ষ কোটি দেনা ছিল। রাশিয়া থেকে এভাবে এই সরকার এবং ইউনূস এমনভাবে নাকে খত দিয়েছে যে এখন বিএনপি থেকে সরে আসতে পারছে না। আমেরিকার সাথে এমন গোলামি চুক্তি করেছে, এই চুক্তির কারণে এখন দেখেন
যে আজকে যদি শেখ হাসিনা থাকতো তেলের কোনো সংকট হতো না। অনেকে আমার কথাটা শুনলে আশ্চর্য হতেন। হ্যাঁ, ভারতে যেই তেলগুলো আসে রাশিয়া থেকে, এই তেল বাংলাদেশে আসতো। শেখ হাসিনা তো পাইপলাইন তৈরি করেছিল। এই কুলাঙ্গারা বলেছিল পাইপলাইন দিয়ে গ্যাস ভারতে পাচার করা হচ্ছে। এখন বোঝা যাচ্ছে এই তেলের লাইন করেছিল ভারত থেকে তেল আনার জন্য দুঃসময়ে। কিন্তু আজকে 22,000 মেট্রিক টন তেল এই পাইপ দিয়ে বাংলাদেশে এসেছে। আজকে যদি শেখ হাসিনা থাকতো কোনো তেলের সংকট হতো না, ভারত থেকে রাশিয়ার তেলগুলো এভাবে চলে আসতো। এরপরও বিএনপি চেষ্টা করে যাচ্ছে এভাবেই। আর আরেকটি কথা, সারা বাংলাদেশের যত তেল, কুয়েট অয়েল, যেই তেলটা আসে এখানে রিফাইনিং করে, বাংলাদেশ শুধু একটি রিফাইনিং আছে, ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম। এই রিফাইনিংয়ের মধ্যে এই ক্রুড অয়েল রিফাইনিং করে ডিজেল হচ্ছে, পেট্রোল হচ্ছে, একটন হচ্ছে, মোবিল হচ্ছে, বিভিন্ন করে ক্যাটাগরি হয়ে একটাই শুধু আছে চট্টগ্রামে, ইস্টার্ন রিফাইনারি। এই কয়েকদিনের মধ্যে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম। কারণ বিদেশ থেকে ক্রুড অয়েল আসছে না। গতকাল ডেইলি স্টার নিউজ করেছে যে আগামী সপ্তাহ থেকে হয়তো ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। এর মধ্যে দেখেন যেই গাড়ির গ্যাসে চলতো ওই গ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। এলএমজি গ্যাস যেটা বাসায়, এটা এখন প্রায় 1800 টাকার মতো। 1800 টাকা বলছে, এটা প্রায় 2000 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। 2000 টাকাটা একটা 12 কেজি গ্যাস সিলিন্ডার নিয়ে আপনি পাক করে সংসার চালাতে পারবেন? এই ডিজেলের কারণে সারা বাংলাদেশ কৃষকরা ধানের জমি ফেটে যাচ্ছে। সমুদ্রে হাজার হাজার লাখ লাখ জেলেরা মাছ ধরতে যেতে পারছে না, অলস সময় কাটাচ্ছে চট্টগ্রামে, কক্সবাজারে, লক্ষ্মীপুরে, চাঁদপুরে, কুয়াকাটা, গরু নদী, বিভিন্ন জায়গায়, রাঙ্গাবালিতে, বিভিন্ন জায়গায় হাজার হাজার এই ডিজেলের জন্য তারা মাছ আহরণ করতে হতো। খাদ্য সংকট, মাছের সংকট তো খুব সহসাই দেখা দিচ্ছে। এর মধ্যে আবার দেখেন ইউনূস সরকার বলেছিল পে স্কেল করবে, নবম পে স্কেল। এটা যার বেতন 30,000 তার বেতন হবে 60,000। এমন একটা ঘোষণা দিয়ে এখন সরকারের এমন একটা টালমাটাল অবস্থার মধ্যে, অর্থনৈতিক সংকট আছে, ইউনূস এত ঋণ করে গেছে। এরপরেও এই সরকার, আমি বলবো না তার এই সরকার ভালো, কিন্তু তার যেই বয়সের কারণে এই তারেক রহমান, তার এতটুকু যোগ্যতা এখনও হয় নাই আমার মনে হয় দেশ পরিচালনা করার জন্য। সে অত ভারপোক্ত হয় নাই, কারণ সে এসেই খাল কাটা সহ বিভিন্ন রেশন কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইভাবে নানান কার্ড দেওয়ার কথা বলে শেখ হাসিনা যা দিয়ে গেছে, এরপরে এত দিয়ে এই মানুষগুলোর কিভাবে দিবে? এর মধ্যে যদি 100% বেতন বৃদ্ধি করে, এই শুনলাম 4 তারিখ 5 তারিখের থেকে পে স্কেলের জন্য সরকারি কর্মচারীরা এই মাসের মধ্যেই তারা আবার রাজপথে নামবে। যদি তারা রাজপথে নামে এই পে স্কেল, সারা বাংলাদেশ স্থগিত হয়ে যাবে। সরকার কি থাকতে পারবে? এই 200%, যেহেতু 100% পে স্কেলের কথা বলেছে, তাদের বেতন তো বাড়াতেই হবে। এর মধ্যে ঘোষণা করেছে যে এই পলিটেকনিক্যাল টিচারদের বেতন, সরকারি কর্মচারীদের বেতন, এরপরে বিভিন্ন মানুষের বেতন, সরকারি কর্মচারীদের বেতনের কথা যেভাবে তারেক জিয়া বলেছে, এই বেতন কোত্থেকে দিবে, কিভাবে দেবে? দেশ একটা বিরাট সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। তেলের জন্য বাস চলতে পারছে না, ট্রাক চলতে পারছে না, লঞ্চ, ডিজেলের জন্য রেল ডিজেলে চলে, এই সেলো মেশিন ডিজেলে চলে, যেটা দিয়ে মানুষে এই জমিতে, ধানের জমিতে পানি দেয়। এর মধ্যে বিদ্যুৎ এই ডিজেলে তৈরি হচ্ছে, ক্রুড অয়েলে তৈরি হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হওয়ার পর্যায়ে পড়ে গেছে। আর আরেকটি কথা, সারা বাংলাদেশে, আমি একজন মুসলমান হিসেবে আমি সত্য কথাটি বলতে চাই, আমরা 1.5 বছর বিভিন্ন জায়গায় রাজনীতির মামলা হামলার বই আমরা বিভিন্ন জায়গায় ছিলাম, কিন্তু এই শেখ হাসিনার আমলে বা এরপরেও আমরা পার্বত্য চট্টগ্রামে নদী বন্দর এলাকায়, চর এলাকায়,
উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় ছিলাম, কিন্তু সব জায়গায় বিদ্যুৎ ছিল, এমনকি চরাঞ্চলে পাহাড়েও বিদ্যুৎ ছিল। কিন্তু আজকেই প্রথম ঢাকা সিটি কর্পোরেশনের আমি একটি ওয়ার্ডের বাসিন্দা, আজকে জুম্মার নামাজের পরে আমি বললাম মুসলমান হিসেবে সত্য কথাটি বলি, জুম্মার নামাজের সময় মসজিদে বিদ্যুৎ ছিল না, মানুষের অনেক কষ্ট হয়েছে, আজকে অনেক গরম। এ থেকে বোঝা যাচ্ছে যে যেই বিদ্যুতের সংকট, আর যদি কোনো কারণে আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে, সারা বাংলাদেশের অর্ধেক দেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে, আরেকটি কথা, এই প্রথম বাংলাদেশে সন্ধ্যা 6টার পর সব সব মার্কেট বন্ধ করতে হবে। আপনারা দেখেন সারাদিনে যারা ব্যবসায়ী তারা সন্ধ্যার পরেই মার্কেটে ব্যবসা হয়, সারাদিন বসে থাকে, কিন্তু সন্ধ্যা 6টার পর যদি মার্কেট বন্ধ হয় তাহলে ব্যবসায়ীরা তো না খেয়ে মরবে, তাদের কর্মচারীর বেতন দিবে কীভাবে? তাই এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। তাই এই কারণে আমি বলছি যে, আমি আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলছি, যেহেতু স্বাধীনতা যুদ্ধ দেখেছি, স্বাধীনতা যুদ্ধের পরও 74, 73 এই খরা, 74-এর বন্যা, এগুলোও দেখেছি, কিন্তু আমার মনে হয় নতুন প্রজন্ম অভাব অনটন দেখে নাই। তবে আমার বিশ্বাস এই 2-4-6 মাসের মধ্যেই বাংলাদেশের মানুষও এই অভাবটুকু দেখবে, যে আমার মনে হয় আলু সস্তা আছে, ভাতের বদলে মানুষের আলুও খেতে হবে, আলু খেয়েও বাঁচতে হবে। আলুর কৃষকে আলুর দাম পাচ্ছে না, তরমুজ খেতে তরমুজ ব্যবসায় কৃষকরা তরমুজ সব ফেলে দিচ্ছে, পিটিয়ে ভাঙছে। পেঁয়াজের হাহাকার, বলছে 20 মণ পেঁয়াজ বিক্রি করে একটি কাপড় কিনতে পারছে না, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তাই আমি বলবো যে এখন যেই অবস্থা সৃষ্টি হয়েছে, এই সরকার যদি, আমি আবারও বলছি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে এই সরকার, কারণ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে আওয়ামী লীগ যখন রাজনীতি করবে তখন সারা বাংলাদেশে তাদের পরাণ শত্রু থাকবে জামাত, এনসিপি এবং স্বাধীনতা বিরোধীরা, তাদেরকে রাজপথে আন্দোলন প্রতিহত করার জন্য আওয়ামী লীগই একমাত্র দল। এবং বিএনপি, আওয়ামী লীগ চাইবে বিএনপি 5 বছর থাকুক, তারা যদি ঠিকমতো দেশ চালাতে না পারে আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। তাই বিএনপি নিশ্চিন্তায় দেশ পরিচালনা করতে পারবে, নতুবা এই বাংলাদেশের যেই সংকটময় অবস্থা, এই সংকটের কারণে বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, যদি আন্দোলন হয়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আছে, এরপরে বিএনপি যদি এই ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেটের কারণে ক্ষমতাচ্যুত হয়, তাহলে এই স্বাধীনতা বিরোধী চক্র আবার ইনুস এবং এই আমেরিকার প্রেসক্রিপশনে এই কুলাঙ্গাররা আবার এই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসে, জঙ্গি রাষ্ট্র হবে। কারণ আপনারা দেখছেন একসময় আইএসকে, আফগানিস্তানের এই লাদেনকে এই আমেরিকায় ডিপ স্টেটে তাকে প্রতিপালন করেছিল। তাই এখনও বলবো বিএনপি ভাইদেরকে, যারা আমার কথা শুনছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেন এবং আপনারাও নিশ্চিন্তায় 5টি বছর ক্ষমতায় থেকে দেশটিকে শাসন করেন। আমার কথা হলো, বাংলাদেশের রাজনীতিতে সরকারও থাকবে স্বাধীনতার পক্ষে শক্তি, সরকারের বিরোধী হলেও স্বাধীনতার পক্ষে শক্তি থাকবে। তাই বিএনপি ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগ আবার আগামী নির্বাচনে হয়তো বিরোধী দলে থাকবে, নতুবা সরকারে ক্ষমতায় আসবে, বিরোধী দলে বিএনপি থাকবে। এর বাইরে যেন স্বাধীনতার বিরোধী কোনো শক্তি না আসতে পারে। সারা বাংলাদেশের আওয়ামী লীগের শেষ কথাগুলা আমি সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলবো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য অপেক্ষা করার দরকার নাই। তিনি ভালো আছেন, তিনি কাছাকাছি ভারতে আছেন, ওখান থেকে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়ে দল পরিচালনা করতে পারে। তাই ভাই লীগটি পরিত্যাগ করে এখনও ফেসবুকে আপনারা শুধু বাইরের ছবি দিয়ে, বাইরের পড়তে এখন আমাদের পোস্ট দেওয়া দরকার, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা চলেন রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা এগিয়ে যাই নেত্রীকে দেশে আনার জন্য। এবং নেত্রী তখন চিন্তা ভাবনা করবে কাকে দিয়ে এই দল পরিচালনা করবে, কমিটি কিভাবে হবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বঙ্গবন্ধু কন্যার দৃষ্টি আকর্ষণ করছি, সারা বাংলাদেশে 2024 সালের 5ই আগস্টের পর এখন পর্যন্ত রাজপথে এবং ফেসবুকে বিভিন্নভাবে দলের কর্মীদের সাথে যোগাযোগ করছে এবং দলের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই তাদেরকে দিয়ে, এই সাহসী নেতৃত্বদেরকে অ্যাডহক কমিটি করে সারা বাংলাদেশের থানা, উপজেলায়, মহানগরে কমিটিগুলো করে আওয়ামী লীগকে চাঙ্গা করার ব্যবস্থা করুন।
এর ব্যতিক্রম আর কিছু দেখি না। তাই শেষ কথাটি কি বলবো, ভাই লীগ, আত্মীয় লীগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।